আজ আমরা ফুটবলের ইতিহাসের এমন কিছু ভয়াবহ দুর্ঘটনা দেখব যা দেখতে হলে আপনাকে অত্যন্ত সাহসী হৃদয়ের অধিকারী হতে হবে। কেননা ফুটবলের ইতিহাসে এগুলো শুধু একটি ভয়াবহ ঘটনাই নয়, বরং এগুলো এমন কিছু দুর্ঘটনা যা ফুটবল ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল। তো চলুন দেরি না করে শক্ত হয়ে বসে পড়ুন, কেননা সামনে যা অপেক্ষা করছে তা অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ। নাম্বার 5, নেইমার জুনিয়র। 2014 সালের ফিফা বিশ্বকাপ। পুরো ব্রাজিল তখন এক স্বপ্নে বিভোর, নিজেদের মাটিতে বিশ্বকাপ, গ্যালারিতে লাখো দর্শকদের উন্মাদনা, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাত্র 22 বছর বয়সী এক তরুণ নেইমার জুনিয়র। ম্যাচের শুরুতেই নেইমারের একটি কর্নারের মাধ্যমে এগিয়েছিল ব্রাজিল, কিন্তু কলম্বিয়াও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা অত্যন্ত কঠোরভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করছিল, আর ঠিক সেই সময়ই ঘটে যায় এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা। ম্যাচের প্রায় শেষের দিকে মাঝমাঠ থেকে বল পেয়ে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছিলেন নেইমার জুনিয়র। ঠিক তখনই পেছন থেকে ছুটে আসেন কলম্বিয়ান ডিফেন্ডার জুয়ান কেমিলো জুনিগা। বল কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে তার হাঁটু সজোরে আঘাত করে নেইমারের পিঠের নিচের অংশে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে নেইমার মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু এবারের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম, কেননা নেইমার সাধারণত মাঠে একটু আড্ডু অভিনয় করে থাকলেও এবারের আঘাতটা ছিল অত্যন্ত মারাত্মক। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা পর্যন্ত করতে পারছিলেন না। যন্ত্রণায় ছটফট করার দৃশ্য তার মুখে বারবার ফুটে উঠছিল। এমনকি তিনি বারবার তার সতীর্থদের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। মাঠে উপস্থিত খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি সাধারণ কোনো ফাউল নয়। মেডিকেল টিম তখন দ্রুত মাঠে ছুটে আসে। কয়েক মিনিট চিকিৎসা দেওয়ার পর যখন নেইমার নিজে নিজে উঠে দাঁড়াতে পারলেন না, তখন তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পুরো মাঠ তখন স্তব্ধ, কেউ কথা বলছিল না, কেউ উল্লাস করছিল না, যেন সবাই একই প্রশ্নের উত্তর খুঁজছিল, নেইমার কি ঠিক আছেন? হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় জানা যায় তার মেরুদণ্ডের 3য় নাম্বার কাশেরুকা বা মেরুদণ্ডের হাড় L3 ভার্তেব্রা ভেঙে গেছে। চিকিৎসকদের ভাষায় আঘাতটি যদি মাত্র কয়েক সেন্টিমিটার ওপরে লাগত, তাহলে তার মেরুদণ্ডের স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। সেক্ষেত্রে শুধু ফুটবলই নয়, হয়তো তিনি আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতেও পারতেন না। এই খবর প্রকাশ হওয়ার পর পুরো ব্রাজিল যেন শোকে স্তব্ধ হয়ে যায়। নেইমারের বিশ্বকাপ শেষ, আর তার সঙ্গে যেন শেষ হয়ে যায় কোটি মানুষের স্বপ্নও। কয়েকদিন পর জার্মানির বিপক্ষে সেমিফাইনালে নিজেদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। এরপর ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটে যায়। ব্রাজিল নিজেদের মাঠেই 7 গোলে জার্মানির কাছে পরাজিত হয়। এমনকি এই ঐতিহাসিক ঘটনার পর থেকেই এখন পর্যন্ত ব্রাজিল পুরো বিশ্বের কাছে 7 আপ নামেই পরিচিত। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? আর তাই অনেকেই আজও বিশ্বাস করেন নেইমার যদি সেই ম্যাচে খেলতে পারতেন, তাহলে ইতিহাস হয়তো অন্য মাত্রায় যেতে পারত। নাম্বার 4, জিব্রিল চিজে। একজন ফুটবলারের কেরিয়ারে একটি বড় ইনজুরি অনেক সময় সবকিছু বদলে দেয়, কিন্তু জিব্রিল চিজের জীবনে সেই দুঃস্বপ্ন এসেছিল একবার নয়, বরং পরপর দুবার। আর সেই দুইবারই এতটা ভয়াবহ ছিল যে অনেকেই ভেবেছিলেন তার ফুটবল কেরিয়ার হয়তো সেখানেই শেষ। 2004 সালে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রিভার্সের বিপক্ষে খেলছিলেন চিজে। ম্যাচ চলাকালীন বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডার জয় এমসি ইভিলিয়ের সঙ্গে সংঘর্ষে তার ডান পা ভয়াবহভাবে মুচড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যান, আর মাঠে থাকা খেলোয়াড়রা বুঝতে পারেন ইনজুরিটি অত্যন্ত গুরুতর। পরে চিকিৎসকরা জানান শুধু পায়ের হাড়ি ভাঙেনি, রক্তনালীতেও মারাত্মক ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সময় মতো অস্ত্রোপচার না হলে তার পা কেটে ফেলতে পর্যন্ত হতে পারত। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর অবশেষে তিনি আবারও মাঠে ফিরেছিলেন। অনেকেই ভেবেছিলেন জীবনের সবচেয়ে কঠিন সময় হয়তো তিনি পেছনে ফেলে এসেছেন, কিন্তু ভাগ্য যেন তার জন্য আরো বড় পরীক্ষা সামনে ফেলে রেখেছিল। 2006 সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিলেন তিনি। বিশ্বকাপ শুরু হতে তখন মাত্র কয়েকদিন বাকি। ম্যাচ চলাকালীন একটি বলের দখল নিতে গিয়ে আবারও প্রতিপক্ষের এক ডিফেন্ডার জেং জিয়ের সঙ্গে সংঘর্ষ হয় তার। পরের মুহূর্তেই যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যান তিনি। এবারও তার পা অস্বাভাবিকভাবেই ভেঙে যায়। স্টেডিয়ামের উপস্থিত দর্শক থেকে শুরু করে সতীর্থ সবাই বুঝতে পারেন আরেকটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এবার তার অন্য পাটিও ভয়াবহভাবে ভেঙে গেছে। ফলে 2006 বিশ্বকাপের খেলার স্বপ্ন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। একবার নয়, পরপর দুবার এমন ভয়াবহ ইনজুরির পরও জিব্রিল চিজে হাল ছাড়েননি। দীর্ঘ চিকিৎসা ও কঠিন পুনর্বাসনের পর তিনি আবারও পেশাদার ফুটবলে ফিরে আসেন। নাম্বার 3, ক্রিশ্চিয়ান এরিকসন। 2021 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বে মুখোমুখি ডেনমার্ক এবং ফিনল্যান্ড। ম্যাচটি স্বাভাবিকভাবেই এগিয়ে চলছিল। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, আর লাখো দর্শক টিভির পর্দায় উপভোগ করছিলেন ম্যাচটি।
কিন্তু কেউ কল্পনাও করতে পারেননি কয়েক সেকেন্ডের মধ্যেই ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটতে চলেছে। ম্যাচের 43তম মিনিটে থ্রো ইন থেকে আসা একটি বল নিয়ন্ত্রণ করতে এগিয়ে যান ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। হঠাৎ করেই কোনো সংঘর্ষ বা ট্যাকল ছাড়াই তিনি মাঠে লুটিয়ে পড়েন। প্রথমেই অনেকে বিষয়টিকে সাধারণ অসুস্থতা ভেবেছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেডিকেল টিম বুঝতে পারে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। এরিকসনের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেখে মাঠের মধ্যেই তাকে কয়েক মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। পাশাপাশি ডিফিব্রিলেটর ব্যবহার করে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চলতে থাকে। এদিকে তার সতীর্থরা চারপাশে মানবঢাল তৈরি করে দাঁড়িয়েছিলেন যাতে চিকিৎসা কাজে কোনো ব্যাঘাত না ঘটে। পুরো স্টেডিয়াম তখন একেবারে নিশ্চুপ। গ্যালারিতে কেউ প্রার্থনা করছেন, কেউ চোখের পানি ফেলছেন। সেই কয়েক মিনিট পুরো ফুটবল বিশ্বের কাছে অনন্ত সময়ের মতো মনে হচ্ছিল। অবশেষে চিকিৎসকরা তার হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় মাঠেই সময় মতো সিপিআর এবং ডিফিব্রিলেটর ব্যবহার করার কারণেই তার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। এরপর তার হৃদযন্ত্রে একটি বিশেষ আইসিডি অর্থাৎ ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টা ডিফিব্রিলেটর বসানো হয়, যা ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও হৃদযন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। অনেকেই ভেবেছিলেন এই ঘটনার পর হয়তো ক্রিশ্চিয়ান এরিকসেনের ফুটবল ক্যারিয়ার চিরতরে শেষ, কিন্তু তিনি আবারও অসম্ভবকে সম্ভব করেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি আবারও পেশাদার ফুটবলে ফিরে আসেন, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলেন এবং ডেনমার্কের জাতীয় দলের জার্সিতেও মাঠে নামেন। নম্বর 2, লুক শো। 2015 সালের সেপ্টেম্বর মাস উইফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং নেদারল্যান্ডস ক্লাব পিএসভি ইনদোভেন। মাত্র 20 বছর বয়সী লুক শো তখন নিজের ক্যারিয়ারের সেরা সময়ে প্রবেশ করেছেন। গতি, আত্মবিশ্বাস আর দুর্দান্ত পারফরমেন্সের কারণে অনেকেই তাকে ইংল্যান্ডের ভবিষ্যতের সেরা লেফট ব্যাক হিসেবে দেখতে শুরু করেছিলেন, কিন্তু সেই স্বপ্নের রাতই কয়েক সেকেন্ডের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়। ম্যাচের মাত্র 15 মিনিটে বল নিয়ে দ্রুত বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন লুক শো। ঠিক তখনই তাকে থামাতে ট্যাকল করেন পিএসভি এর ডিফেন্ডার হেক্টর মরিনো। ট্যাকলের আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শোয়ের ডান পা সঙ্গে সঙ্গেই অস্বাভাবিকভাবে ভেঙে যায়। তিনি যন্ত্রণায় মাটিতে পড়ে যান, আর সেই দৃশ্য দেখে অনেক খেলোয়াড়ই মুখ ফিরিয়ে নেন, কারণ প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ ইনজুরি নয়। রেফারি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন। মেডিকেল টিম দ্রুত মাঠে এসে কয়েক মিনিট ধরে তার চিকিৎসা করে। এরপর অক্সিজেন দিয়ে স্ট্রেচারে করে তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তখন নিশ্চুপ। ম্যাচ চলছিল ঠিকই, কিন্তু সবার দৃষ্টি ছিল একজন খেলোয়াড়ের দিকেই। হাসপাতালে নেয়ার পর পরীক্ষায় জানা যায় লুক শো এর ডান পায়ের দুটি হাড়ই ভেঙে গেছে, অর্থাৎ তিনি ডাবল ফ্র্যাকচারের শিকার হয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে সেদিনই জরুরি অস্ত্রোপচার করতে হয় এবং ভাঙা হাড় ঠিক রাখতে তার পায়ে ধাতব প্লেট বসানো হয়। এই ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুম জুড়েই মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এমনকি অনেক বিশেষজ্ঞ তখন মনে করছিলেন এত বড় আঘাতের পর হয়তো তিনি আর কোনোদিনই আগের মতো খেলতে পারবেন না, কিন্তু লুক শো হার মানেননি। দীর্ঘ মাসের চিকিৎসা, কঠিন পুনর্বাসন এবং অসংখ্য ফিটনেস সেশনের পর তিনি আবারও মাঠে ফিরেছিলেন। নাম্বার 1, রায়ান মাসুন। 2017 সালের জানুয়ারি মাস ইংলিশ প্রিমিয়ার লিগের মুখোমুখি চেলসি এবং হাল সিটি। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলছিল। হাল সিটির হয়ে মাঝমাঠ সামলাচ্ছিলেন ইংল্যান্ডের প্রতিভাবান ফুটবলার রায়ান মাসুন, কিন্তু ম্যাচের মাত্র 13 মিনিটেই ঘটে যায় এমন একটি ঘটনা যা তার পুরো জীবনটাই বদলে দেয়। চেলসি একটি কর্নার কিক পায়। বলটি বক্সের ভেতরে ভেসে আসতেই রায়ান মানসুন প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড করার জন্য লাফ দেন। ঠিক একই মুহূর্তে গোলের উদ্দেশ্যে হেড করতে উঠে আসেন চেলসির ডিফেন্ডার গ্যারি ক্যাসেল। দুজনেরই চোখ ছিল শুধু বলের দিকে, কিন্তু বলে পৌঁছানোর আগেই প্রচন্ড গতিতে তাদের মাথা একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে রায়ান মাসুন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। তার মাথা থেকে মারাত্মকভাবে শুরু হয়। পরিস্থিতি দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দিতে বাধ্য হন। মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করে এবং প্রায় 9 মিনিট ধরে মাঠেই তার চিকিৎসা চলে। এরপর অক্সিজেন দিয়ে স্ট্রেচারে করে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন রায়ান মাসুনের খুলির হাড় ভয়াবহভাবে ভেঙে গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে সেদিন জরুরি অস্ত্রোপচার করতে হয়। ভাঙা খুলিকে স্থিতিশীল রাখতে তার মাথায় ধাতব প্লেট এবং একাধিক স্ক্রু বসানো হয়।
চিকিৎসকদের মতে এমন ধরনের আঘাতে সামান্য দেরি হলেও তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারত। রায়ান মাসুনের শুধু একটাই ইচ্ছে ছিল আবারও মাঠে ফিরে আসার। দীর্ঘ কয়েক মাস চিকিৎসা এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে তিনি সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে জানিয়ে দেন ভবিষ্যতে আরেকবার এই ধরনের আঘাত লাগলে সেটি প্রাণঘাতী হতে পারে। শেষ পর্যন্ত মাত্র ২৬ বছর বয়সেই তাকে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে হয়। তবে তিনি ফুটবলকে ছেড়ে যাননি। খেলোয়াড় হিসেবে কেরিয়ার শেষ হলেও কোচ হিসেবে নতুন করে পথ চলা শুরু করেন। আর সেই কারণেই রায়ান মাসুনের গল্প শুধু একটি ভয়াবহ ইনজুরির গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি নিজের সবচেয়ে বড় স্বপ্ন হারিয়েও ফুটবলের প্রতি ভালোবাসা হারাননি।